নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিবারের মতো আমি আবারও হাজির হয়ে গিয়েছি এক নতুন পর্বের সাথে আপনাদের দরবারে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন এক মহিলার গল্প বলবো যিনি তার পারফেক্ট ডিসিশনের জন্য যথেষ্ট প্রসিদ্ধ ছিলেন। ওনার রাজনৈতিক জীবন যতটা আলোকময় ততটাই বিতর্কিতও ছিল। 1999 সালে জগৎ বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি ওনাকে ওম্যান অফ মিলেনিয়াম উপাধিতে ভূষিত করেছিল। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের দরবারে বলতে চলেছি আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন কাহিনী। আপনারা দেখুন, শুনুন এবং উপভোগ করুন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1917 খ্রিস্টাব্দে 19শে নভেম্বর এক সম্ভ্রান্ত কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা ছিলেন ভারতবর্ষের প্রথম অফিসিয়ালি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং মা ছিলেন কমলা নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু এবং কমলা নেহেরুর একমাত্র সন্তান ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু ওনার পিতৃদত্ত নাম নয়, ওনার আসল নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী এবং বলা হয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে এই নামটি দিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল নিজের বাসভবনে। এর পরবর্তীকালে তিনি দিল্লির মডার্ন স্কুল এবং এলাহাবাদের সেন্ট মেরিজ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছিলেন এবং এই স্কুল থেকেই তিনি 1934 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তিনি বেশ কিছুকাল আমাদের বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছত্রছায়ায় পড়াশোনা করেছিলেন এবং তারপর তিনি নিজের মায়ের অসুস্থতার জন্য সেখানকার পড়াশোনা অসমাপ্ত রেখেই ফিরে এসেছিলেন এলাহাবাদে। এরপরে তিনি অক্সফোর্ডের সমভিল কলেজে বেশ কিছুকাল ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলেন এবং তারপরেও তিনি সেখানকার পড়াশোনা অসমাপ্ত রেখে আমাদের ভারতবর্ষে পুনরায় ফিরে আসেন। এইবার আসি ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীর জীবনের কথায়। এলাহাবাদে থাকাকালীন ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধী একে অপরকে খুব ভালোভাবেই চিনতেন। পরবর্তীকালে ইতিহাস নিয়ে পড়ার জন্য যখন ইন্দিরা গান্ধী ইউকেতে গিয়েছিলেন, সেখানে ফিরোজ গান্ধীর সাথে তার আবার পুনরায় দেখা হলো। ফিরোজ গান্ধী কিন্তু মনে মনে ইন্দিরা গান্ধীকে বেশ ভালোবাসতেন এবং ইন্দিরা গান্ধীর মনেও ফিরোজ গান্ধীকে নিয়ে এই একই জিনিস চলত। ফিরোজ গান্ধী ছিলেন একজন গুজরাটি পার্সি এবং ইন্দিরা গান্ধী ছিলেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা এবং একজন কাশ্মীরি পণ্ডিত। কিন্তু ওনাদের ভালোবাসায় জাতপাত, ধর্ম, বর্ণ কিচ্ছু কোনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি। অবশেষে এলাহাবাদে ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধী একে অপরকে ব্রাহ্ম মতে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল ওনার বাবা জওহরলাল নেহেরুর হাত ধরে। পণ্ডিত জওহরলাল নেহেরুর অঘোষিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন ইন্দিরা গান্ধী এবং 1950 সালে জাতীয় কংগ্রেসের একজন সভানেত্রী পদে ইন্দিরা গান্ধীকে নির্বাচন করা হয়েছিল।
পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর পর 1964 খ্রিস্টাব্দে ওনাকে রাজ্যসভার একজন সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং পরবর্তীকালে তিনি পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রীর আন্ডারে বেশ কিছুকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে কাজও করেছিলেন। 1966 খ্রিস্টাব্দে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ভারতের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার বেশ অবনতি ঘটেছিল। সেই সময় অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যা এবং মুদ্রাস্ফীতি প্রবল আকার ধারণ করেছিল। ঠিক এই টালমাটাল সময়ে প্রধানমন্ত্রী পদে আসীন হলেন ইন্দিরা গান্ধী। এসেই তিনি শক্ত হাতে এর রাশ ধরেছিলেন। ভারতবর্ষের অবস্থার উন্নতিকল্পে তিনি কাজ করতে শুরু করলেন। তিনি ভারতবর্ষকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য তিনি সবুজ বিপ্লব লঞ্চ করেছিলেন, যার ফলস্বরূপ ভারতবাসীর খাদ্যের সমস্যা অনেকাংশেই কমে গিয়েছিল এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষের ইকোনমিক্যাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিসিতে বেশ কিছু পরিবর্তন আনেন, যার সুফল ভারতবাসী বেশ কিছুদিন ধরে উপভোগও করেছে। এবার আসি 1971-এর ঘটনার কথায়। পাকিস্তান, তৎকালীন ইস্ট পাকিস্তান, বর্তমান বাংলাদেশের ওপর তীব্র অকথ্য অত্যাচার চালিয়েছিল। কেন না, বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা চেয়েছিল। বাংলাদেশ চেয়েছিল পাকিস্তানে উর্দু ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক, কিন্তু বর্বর পাকিস্তান তা মেনে নিতে চায়নি। ফলে বর্বর পাকিস্তান, ইস্ট পাকিস্তান বাংলাদেশের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। পাকিস্তানের এই বর্বরতার সমুচিত জবাব দিচ্ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। ইন্দিরা গান্ধী এই সময় নিঃস্বার্থভাবে এবং নিঃশর্তে বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। তা সে সৈনিক দিয়েই হোক বা খাদ্য যোগান দিয়েই হোক বা অন্য কোনোভাবে। ইন্দিরা গান্ধীর সাহায্যে বাংলাদেশ অবশেষে পাকিস্তানের বর্বরতাকে হারিয়ে পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল। ইন্দিরা গান্ধীর এই মানবিক রূপের জন্য আন্তর্জাতিক মহলে ওনার বেশ সুনামও ছড়িয়ে পড়েছিল এবং ওনাকে আয়রন লেডি অফ ইন্ডিয়া এই উপাধিতে ভূষিতও করা হয়েছে। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায় ছিল অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্লু স্টার কি? তখনকার দিনে শিখ ধর্মাবলম্বী মানুষগণ তাদের জন্য একটি পৃথক দেশ খালিস্তানের আবেদন করেছিল সরকারের কাছে। তারা ভেবেছিল তাদের এই আবেদনের যথাযথ সাড়া দেবে সরকার, তাদের পাশে থাকবে সরকার, কিন্তু সেগুড়ে বালি। আসলে সরকার তো তখন তাদের পাশে ছিলই না, উপরন্তু সরকার এর বিরোধিতা করে। 1984 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান আর্মিকে দিয়ে ইন্দিরা গান্ধী পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে একটি রেড চালায়, যার ফলস্বরূপ পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শিখরা তাদের স্বর্ণ মন্দিরের ওপর এই আঘাতকে মেনে নিতে পারেনি। তারা এই আঘাতকে নিজের জাতি, নিজের ধর্মের ওপর আঘাত বলে মেনে নেয়। এই অপমানকে তারা তীব্রভাবে এর প্রতিরোধ করেছিল। অবশেষে 1984 সালে 31শে অক্টোবর যখন ইন্দিরা গান্ধী নিজের বাসভবন থেকে বেরোচ্ছিলেন, সেই সময় তার গেটের দুই পাশে থাকা তার দুই বডিগার্ড বিয়ান সিং এবং সতওয়ান সিং দাঁড়িয়েছিল এবং এই দুই বডিগার্ড তাদের হাতে উদ্যত বন্দুক নিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল ইন্দিরা গান্ধীর শরীর। অবশেষে 1984 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর
সান্ধ্য বেতার বার্তায় আপামর ভারতবাসী জানল তাদের প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনাবসানের খবর। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটি বেল আইকন আছে, ওইটাতে ক্লিক করে রাখুন যাতে আমাদের আসন্ন সকল পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, আজ তবে এইটুকুই থাক। খুব শীঘ্রই আরেকটি নতুন পর্ব নিয়ে আমি স্বাগতম দাস হাজির হয়ে যাব আপনাদের দরবারে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওয়ার্ল্ড অফ স্বাগতম দেখতে থাকবেন। নমস্কার।